8 জানুয়ারি মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিটস্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুর্নীতি দমন স্থিতিশীলতাই সরকারের বড় চ্যালেঞ্জ, জবাবদিহি নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ডাকসু নির্বাচন মার্চেই, আগামী মাসে তফসিল সহ অবস্থান নিশ্চিতের দাবি ছাত্র সংগঠনগুলোর। 100 কোটি টাকা বকেয়া উদ্ধারে চলছে সিলেট সিটির অভিযান, 7 দিনে 28 লাখ টাকা আদায়। দুর্নীতি দমন, টেকসই উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকেরা। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিআইডিসির মহাপরিচালক KAS মুর্শিদ এবং দুর্নীতি দমন কমিশনের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আমরা দেখছি যে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্সের কথা বলা হয়েছে। আপনারা যারা প্রসিকিউশনে আছেন তাদের কাজের ধরনে এই ঘোষণা দ্বারা কোনো পরিবর্তন আসছে কিনা বা আসতে পারে কিনা? অ্যাডভোকেট খুরশিদ আলম খান। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা একটা পলিটিক্যাল পার্টির, রুলিং পার্টির ইশতেহার। অবশ্যই এটা আমাদের কাজ আগে যেভাবে ছিল ওভাবেই হবে। আগেও আমরা আমাদের দুর্নীতির কাজ করতে গিয়ে কার্পণ্য করিনি, এখনো কার্পণ্য করব না। তবে প্রধানমন্ত্রী যেটা বলেছেন, যেটা হলো 0 টলারেন্স, এতে আমাদের আরো সাহস বেড়ে গেল। আমরা আরো সাহসী হলাম দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতির মামলা পরিচালনার জন্য। আমরা আগেও ছিলাম, এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন 3টা ব্যাপার উনি কম্প্রোমাইজ করবেন না, 0 টলারেন্স। একটা হলো ড্রাগস, আরেকটা হলো টেরোরিজম, আরেকটা হলো দুর্নীতি। তাতে যেহেতু প্রায়োরিটি বেশি দুর্নীতি, তা আমরা আরো বেশি সাহসী হলাম। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, প্রাইম মিনিস্টার বলেছেন যে তিনি 3টি বিষয়ের কথা যেটি আপনি বললেন, দুর্নীতি দমন কমিশনের কথা বা দুর্নীতি নিয়ন্ত্রণের কথা যদি আমরা আসি, আপনার কাছে কি মনে হয় যে গত সরকারের সময় কোনো অংশে ব্যাপারটি একটু ঢিলেঢালা ছিল? দুর্নীতি দমনের ক্ষেত্রে ততটা সিরিয়াস ছিল না দুর্নীতি দমন কমিশন, বা সরকারেরও কোনো ইশতেহারে ঘোষিত কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না? না না না, দেখুন, দুর্নীতি দমন কমিশন তার প্রসিকিউশন, মামলা অনুসন্ধান, তদন্ত পরিচালনা করে একটি সুনির্দিষ্ট সীমারেখার ভিত্তিতে। দুর্নীতি দমন কমিশনে কিছু বিধিবদ্ধ শিডিউল আছে, তার বেসিসে করি। আগের সরকার, বর্তমান সরকার, দ্যাট ইজ দি মেটেরিয়াল। আমরা প্রত্যেকটা কেসে ভিজিলেন্ট। দেখেন, গত আমলে আমাদের অনেক বড় বড় সাকসেস আছে। আমাদের রেট অফ কনভিকশন মোর দেন 72% বিফোর দ্য ট্রায়াল কোর্ট, এবং হাইকোর্টে যথেষ্ট মামলা নিষ্পত্তি হচ্ছে। 99% মামলা কোয়াশিংয়ে খারিজ হয়ে বলছে ট্রায়ালি বিচার হবে, এবং আমরা অনেক বড় বড় মামলার ক্ষেত্রে সাফল্য পেয়েছি। কাজে আমার মনে হচ্ছে না সরকার অদল বদল হোক, যাই হোক, তাতে আমরা দুর্নীতির যারা প্রসিকিউটর আছি, দুর্নীতি দমন কমিশন তার আইনের সীমারেখার মধ্যে থেকে সে আরো মনে করেন আরো শক্তিশালীভাবে কাজ করবে। এতে আপনি আমাদেরকে রিলাই করতে পারেন, কমিশনকে। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বিআইডিসির মহাপরিচালক KAS মুর্শিদও রয়েছেন। জনাব KAS মুর্শিদ, আপনার কাছে কি মনে হয় যে গত সরকার দুর্নীতি দমন কমিশন কে অনেক সাহায্য করেছে নাকি তাদের কাজে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে? যখন প্রশ্নটি আসছে এই কারণে যে এবার ইশতেহারে আলাদা করে ঘোষণা করা হয়েছে যে এখন 0 টলারেন্স এবং দুর্নীতি প্রশ্নে কোনো রকম কোনো আপোষ নয়। আপনি যদি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের কথা বিবেচনা করেন, তাহলে সেই ক্ষেত্রে কি সরকার একটু ঢিলেঢালা ছিল? দেখুন, সমস্যাটা আসলে বিশেষ কোনো প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে বলা ডিফিকাল্ট, কারণ তাহলে তো সেই প্রতিষ্ঠান নিয়ে একটা আলাদাভাবে একটা ইম্প্যাক্ট ইভ্যালুয়েশনের প্রয়োজন আছে, সেটা তো হয়নি। সেটা হয়তো করা দরকার। আমার মনে হয় যেসব প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করি, আলোচনায় আসে, সেগুলো নিয়ে একটা নিরপেক্ষ মূল্যায়ন হওয়া প্রয়োজন। এটা তো হয়নি। তবে বাইরে থেকে আমরা যেটা বুঝি যে মূলত প্রতিষ্ঠানগুলোর যতটা ক্ষমতা থাকা দরকার, যতটা জনবল থাকা দরকার, যেসব প্রযুক্তি থাকা দরকার, সেগুলো যথেষ্ট পরিমাণে নেই। এবং সেটা হচ্ছে আমার মনে হয় যে মৌলিক সমস্যা। আপনার কাছে কি মনে হয় যে এবার আপনি যেটাকে মৌলিক সমস্যা বলছেন, জনবল বা লজিস্টিক, সেই সমস্যার সমাধান কি এবার আপনি দেখছেন, বা আপনার মনে হচ্ছে যে এই সমস্যাটা এবার সমাধান হয়ে যাবে, বা এই ব্যাপারে সরকার অনেক বেশি সিরিয়াস হবে? সরকারকে সেটা চাইতে হবে। অতীতের সরকার
সত্যি কথা বলতে এটাকে অত সিরিয়াসলি গ্রহণ করেন নাই। যদি করতেন তাহলে আরো কিছু আমরা সুফল হয়তো দেখতাম, কিন্তু এখন এটা আর এড়ানো যাবে না। আমার মনে হয় যে এবার রাজনৈতিক ইচ্ছা শক্তিটার প্রতিফলন ঘটার প্রয়োজন হবে, কারণ ওটা না হলে আর কোনো কিছু আলোচনা করে লাভ নাই। জনবল বলেন আর প্রযুক্তি বলেন আর আইন বলেন আর নীতি বলেন, এগুলো আলোচনা করে লাভ নাই, কারণ রাজনৈতিকভাবে যদি এটা আমরা না চাই এটা কোনোদিনই হবে না। গত 5 বছরে বা গত 10 বছরে দুর্নীতি দমন কমিশনের যে, জনাব কে এস মুর্শিদ, গত 5 বছরে বা গত 10 বছরে দুর্নীতি দমন কমিশনের যে কাজ, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মানে আমি যদি মার্ক দিতে বলি 100তে আপনি দুর্নীতি দমন কমিশনকে কত দেবেন? 100তে না, আমি 1 থেকে 10-এর মধ্যে আমি হয়তো 4 কি 5 দেব। 4 থেকে 5 দেবেন, মানে মূলত কি কারণে অর্ধেকের বেশি নাম্বার আপনি কেটে রাখছেন, সেটা কি আমাদের একটু বলবেন কিনা? আপনি আমাকে বলুন, আমি ওনাদেরকেই জিজ্ঞেস করতে চাই যে ওনারা কোন কোন বিষয়ে খুব সাফল্য অর্জন করেছেন বলে ওনারা মনে করেন। আমাদের যেসব জায়গাকে আমরা চিহ্নিত করি অ্যাজ বিং পার্টিকুলারলি করাপ্ট বা যেখানে দুর্নীতিটা একটা বড় সমস্যা, সেই জায়গাগুলো ধরে আমরা কি বলতে পারি যে ভীষণ কোনো আমূল পরিবর্তন হয়েছে? সেটা তো আমি বুকে হাত দিয়ে বলতে পারছি না, আনফরচুনেটলি। বলতে পারলে আমি খুবই খুশি হতাম আজকে। অতীতে হয় নাই বলে ডাজন্ট ম্যাটার, ভবিষ্যতে যেন হয় সেদিকে। জনাব মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। আমি একটু অ্যাডভোকেট খুরশিদ আলম খানের কাছে যেতে চাই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনি শুনলেন জনাব গবেষক জনাব কে এস মুর্শিদ কি বললেন, সেই ব্যাপারে একটু আপনার মন্তব্য শুনতে চাই। তিনি 10-এ 5 দিতে চাইছেন দুর্নীতি দমন কমিশনকে, এবং সেটা ভিজিবল কোনো সাফল্য তিনি দেখতে চাইছেন, কিন্তু দেখতে আসলে পারেন নাই। এ ব্যাপারে আপনার মতামত একটু শুনতে চাইব। জি হ্যাঁ, জি জি, জনাব কে আই মুর্শিদকে অসংখ্য ধন্যবাদ। উনি তো আমাকে 5 নাম্বার দিয়েছে। দ্যাট মিনস আমি 50% আমার কাজ হয়েছে এবং 50%-এ উনি স্যাটিসফাইড, আর বাকি 50%-এ ওনার রিজার্ভেশন আছে। উনি বলেছেন যে তাদের সাফল্য আরো দেখতে চায়। এটা তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি ওনার অবজারভেশনকে। একজন গবেষক হিসাবে উনি আমাকে 50% সাকসেসের একটা নাম্বার দিয়েছেন। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আজকে যে ব্যাংকিং কারাপশনের যে কিছু রাশ টেনে আসছে, এটা দুর্নীতি দমন কমিশনের জন্য। আপনি ধরুন বেসিক ব্যাংক, আপনি ওরিয়েন্টাল ব্যাংক, আপনি হলমার্কের সোনালী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন অত্যন্ত যত্ন সহকারে ব্যাংকিং কারাপশন, ফিনান্সিয়াল কারাপশন, মানি লন্ডারিং একটা পর্যায়ে চলে আসছে। আর আপনি যদি পুরো সাফল্য পেতে চান, আপনাকে তো টাইম লাগবে, টেক্স টাইম। একটা অনুসন্ধান, একটা ইনভেস্টিগেশন, একটা ট্রায়াল কোর্টের জাজমেন্ট, হাইকোর্টের জাজমেন্ট, অ্যাপেলেট ডিভিশন, বিচার পেতে হলে তো আপনার সময় সাপেক্ষ ব্যাপার। আপনি 5 বছর 10 বছর ধরে বিচার করলে যদি আমাকে 5 দেন, তাতে আমি হ্যাপি, আমি খুশি, কিন্তু আমাকে আরো সময় দিতে হবে। কারণ আপনি জানেন একটা প্রসিডিং এর ব্যাপার, একটা মামলা হাইকোর্টে 10 বছর আটকে আছে, 10 বছর পরে আমি সেটা স্টে ভ্যাকেট করলাম, সেটা তো ট্রায়ালে গিয়ে পৌঁছতে আমার সময় লাগবে। এরপরেও আমি মনে করি, আমি ওনাকে থ্যাঙ্কস স্পেশালি যে উনি আমাকে 50% মার্কস দিয়েছে। জনাব খুরশিদ আলম খান, আপনি কি আমাকে এইটি বলবেন যে প্রসঙ্গটি আসলে গবেষক জনাব কে এস মুর্শিদ তুললেন, যে ভিজিবলি দুর্নীতিটা কমা বা দুর্নীতি করতে লোকের ভয় পাওয়া, দুর্নীতি যেসব ছোট থেকে শুরু করে বড় জায়গায় ছড়িয়ে গেছে, সেই সব জায়গায় দুর্নীতি বন্ধ হওয়া, সেটির ক্ষেত্রে কি আমরা যদি একটি গ্রাফ আঁকি, সেই গ্রাফটি আসলে আমরা কিরকম দেখবো গত 5 বা 10 বছরে? দেখুন, আপনার প্রশ্ন এবং মুর্শিদ সাহেবের প্রশ্ন, এটা একটা জাতীয় সমস্যা, সামাজিক সমস্যা। এটা দুর্নীতি দমন কমিশন একার পক্ষে এটা রাষ্ট্র টেনে ধরা সম্ভব না। দুর্নীতি দমন কমিশন তো আইন বিধির মধ্যে থেকে চলে, সে তো সব কাজ করতে পারবে না। তাকে যে প্রসিকিউশনটা লঞ্চ করতে হবে, তাকে কনভিকশন পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং সেই কনভিকশনটা আপ টু অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত অ্যাফার্ম করতে হবে, তাহলে আমার সাকসেস। কিন্তু এছাড়া যে সামাজিক সমস্যা একটা গ্রাস রুট লেভেল থেকে, সেটার জন্য দরকার সামাজিক অ্যাওয়ারনেস, পলিসি ডিসিশন। মুর্শিদ সাহেব এটা ঠিকই বলেছে, এটা একটি রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন। আপনার যদি সোশ্যাল অ্যাওয়ারনেস গ্রাসরুট লেভেল পর্যন্ত না হয়, শুধু দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি রোধ করা বা প্রতিরোধ করা, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। আপনি অ্যাওয়ারনেসের কথা বলছিলেন, এই পর্যায়ে আপনার কাছে আমার শেষ প্রশ্নটি আমি একটু সরাসরি করতে চাই। দুর্নীতি দমন কমিশনের চোখে কি ক্ষমতাবান, ক্ষমতাহীন, সরকারি দল, বিরোধী দল,
যিনি সর্বোচ্চ ক্ষমতায় আছেন, যিনি কারো কোনো ক্ষমতা নেই, তারা কি একই সমান দৃষ্টিতে তাদের দেখা হয়? দুর্নীতি দমন কমিশনের চোখে কি সব কেসগুলি শুধুমাত্র একটি কেস, নাকি সেটি পিক অ্যান্ড চুজ করা হয় যে এর বিরুদ্ধে এটি করা হবে, তার বিরুদ্ধে এটি করা হবে না? আপনার গত 5 বছর বা 10 বছরের আপনার অভিজ্ঞতা কি বলে? না খালেদ সাহেব, জি খালেদ সাহেব, দেখুন আমরা প্রসিকিউটর, যে মামলাটা আমাদের সাইন করা হয় আমরা সেটা করি, এবং আমরা যখন মামলা করতে যাই কমিশন কখনো আমাদেরকে ইন্টারফেয়ার করে না। এটা প্রসিকিউটরদের ডিসক্রিপশন ইন দ্য লাইট অফ দি স্ট্যাটুটরি ইন্টারপ্রিটেশন, কখনো ইন্টারফেয়ার করে না, নেভার। এবং আমি যতদূর জানি, আমার জানা মতে কমিশন অত্যন্ত স্বাধীন এবং অত্যন্ত ট্রান্সপারেন্ট। আজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটা প্রেস কনফারেন্স করেছেন, নিশ্চয়ই আপনি জানেন, সেখানে উনি একটা কথা স্পষ্ট করে বলেছেন, আগে মন্ত্রী ছিল বা বর্তমানে আছে, দ্যাট ইজ ইমেটেরিয়াল। দ্যাট মিনস কি, আমি মন্ত্রী থাক আর না থাক, উনি সরকারি দলে আছে না বিরোধী দলে আছে, উনি আওয়ামী লীগকে বিএনপি সবাইকে একইভাবে একই চোখে একই আইনে দেখা হচ্ছে। একটি কথা আছে আপনার কাছ থেকে অনেকবার শোনা, বিচার শুধু করলেই হবে না, তা দেখাইতেও হবে যে সুবিচার সম্পন্ন হয়েছে। সেই ক্ষেত্রে কি আমরা শুধু এটি কথাই শুনছি যে আইনের চোখে সবাই সমান, মন্ত্রী কি মন্ত্রী না সেটা ইমেটেরিয়াল, কিন্তু আমরা কি মানে এক্সাম্পলও সেরকম ভাবেই দেখছি কিনা? জনাব খুরশিদ আলম খান। মানে দেখুন, আপনি যে এখন বর্তমানে রুলিং পার্টি, ওনাদের যে নমিনেশনটা আপনি দেখছেন, আপনি একটু ভালো করে স্ক্রুটিনি করে দেখেন, এগুলি কিন্তু ভার্চুয়ালি ইনডাইরেক্টলি দুর্নীতি দমন কমিশনের সাফল্য। আপনি নমিনেশনগুলো দেখুন, একটু পর্যবেক্ষণ করুন, আমি কারো নাম বলতে চাচ্ছি না। ইভেন কি দুর্নীতি দমন কমিশনের মামলায় যারা সাজাপ্রাপ্ত হয়েছে, মহামান্য হাইকোর্ট ডিভিশন, আপিলেট ডিভিশন তাদেরকে বলে দিয়েছে বার্ড আন্ডার আর্টিকেল 66(2)D, এটা সবগুলি ভার্চুয়ালি আমি মনে করি দুর্নীতি দমন কমিশনের সাফল্য। তবে আপনি কিভাবে দেখবেন, পাবলিক পারসেপশন কি, এটা মিক্সড রিয়াকশন কি না, এটা জাজের ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টের ব্যাপার। জনাব খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু জনাব কে.এস. মুর্শিদ আপনার কাছে ফিরতে চাই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলছিলেন যে তিনি 5 নাম্বার পেয়েছেন, তাতে এই পর্যায়ে তিনি হ্যাপি এবং তিনি ভবিষ্যতে আরো ভালো করতে চান। কিন্তু আরেকটি জিনিস তিনি বলেছেন, এটি দুর্নীতি দমন কমিশনের একার সিদ্ধান্ত নয়, এই সামাজিক অ্যাওয়ারনেস দরকার এবং দুর্নীতির বিরুদ্ধে এটি আসলে একটি কমিশন কখনো এককভাবে জয়ী হতে পারবে না। আপনিও সেরকম মনে করছেন কিনা, নাকি দুর্নীতি দমন কমিশনে এমন কিছু করার আছে যাতে করে কিছু এক্সাম্পল সেট হবে এবং মানুষ অটোমেটিকলি অ্যাওয়্যার হবে? জনাব কে.এস. মুর্শিদ। না, কথাটা হচ্ছে যে যে এই সমস্যাটা অবভিয়াসলি এক কমিশনের একার পক্ষে ট্যাকল করা তো সম্ভব নয়, এটা তো ক্লিয়ার। কিন্তু কমিশন কি করতে পারেন, ওনারা কিছু উদাহরণ তৈরি করে দিতে পারেন, ওনারা ডিটারেন্স হিসেবে কাজ করতে পারেন, ওনাদের দেখে যেন মানুষ ভয় পায়, একটু ডিটার্ড হয়, খারাপ কাজ থেকে কিছুটা বিরত থাকে, সেটা যদি ওনারা করতে পারেন এবং কিছু হাই প্রোফাইল কেস যদি ওনারা মোকাবেলা করতে পারেন, তাহলে আমার মনে হয় প্রতিষ্ঠান হিসেবে তাদের অনেক, ওনারা এখানে লাভবান হবেন, তারা মানুষের কনফিডেন্সটা অর্জন করতে পারবেন। জনাব কে.এস. মুর্শিদ, হাই প্রোফাইল কিছু কেসের কথা বলছিলেন, সেটি আমাদের সবারই একটি চাওয়া থাকে, সেটি একটি পপুলার ডিমান্ডও বটে। কিন্তু হাই প্রোফাইল কাউকে যদি, কারো বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে বা কারো বিরুদ্ধে যদি সেরকম কোনো কেস না থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আসলে কি করবে? নাকি অটোমেটিকলি সমাজে যখন দুর্নীতি হয় তখন বুঝে নিতে হবে যে হাই প্রোফাইলরা তাতে সংশ্লিষ্ট থাকে? খালেদ সাহেব, জি, হাই প্রোফাইল আছে কি নেই আপনারা ভালো করেই জানেন, এটা বিচার করতে পারবেন। তবে না থাকলে তো ভালো কথা, সুসংবাদ। যদি হাই প্রোফাইল দুর্নীতি না থাকে আমাদের দেশে, তাহলে এর চেয়ে ভালো খবর তো আমার আর জানা নেই। তবে যদি না থাকে ভালো, আর যদি থাকে তাহলে অনুরোধ করবো যে ওনারা 2-4টা একটু ধরে দেখিয়ে দেবেন এবং কিছু কিছু পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন যাতে করে ভবিষ্যতে সব কমে যায়। আমি প্রশ্নটি যদি সম্পূর্ণ বিলুপ্ত হবে না। আমি যদি প্রশ্নটি একটু অন্যভাবে করি জনাব কে.এস. মুর্শিদ, যে হাই প্রোফাইল আছে কিনা সেটি আপনি বললেন যে আপনারাই ভালো জানেন বা আমরা সবাই দেখছি বা জানেন, এই জানাটাকে দুর্নীতি দমন কমিশন কি জানছে না, নাকি দেখছে না, নাকি মানে এই জানাটাকে কিভাবে তারা আসলে, আমি যদি বলি তারা আসলে কিভাবে মোকাবেলা করছে? বিআইডিসির মহাপরিচালক কে.এস. মুর্শিদ এবং দুর্নীতি দমন কমিশনের আইনজীবী, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান আছেন আমাদের সঙ্গে। জনাব কে.এস. মুর্শিদ, আমি জানতে চাইছিলাম যে সাধারণে যে জিনিসটি জানা বা আমরা সবাই মনে করছি যে দুর্নীতি হচ্ছে বা এক্সাম্পল কারা তৈরি করছেন সেটিও আমরা জানি, দুর্নীতি দমন কমিশন সেটি কি করে না জেনে থাকতে পারছে?
জনাব কে এস মুর্শিদ, আমরা শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। জনাব কে এস মুর্শিদ আমাদের শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না। আমি এই পর্যায়ে দিলে অ্যাডভোকেট খুরশিদ আলম খানের কাছে একটু আসতে চাই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, জনাব কে এস মুর্শিদ আমার কাছেই উল্টো প্রশ্ন করলেন যে আমরাই ভালো জানি আসলে কিভাবে এক্সাম্পল সৃষ্টি করা যায়। আমি জানতে চাইছিলাম যে এক্সাম্পলের মতো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আছে কি না আছে সেটি তিনি বলছিলেন যেটা আমরা জানি, এটি অনেকেই জানেন। দুর্নীতি দমন কমিশন কি সেক্ষেত্রে ইচ্ছা করে না জেনে থাকছে কিনা, আপনার এরকম মনে হয় কিনা অ্যাডভোকেট খুরশিদ আলম খান? না, 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 প্রশ্নই আসে না। দেখুন, দুর্নীতি দমন কমিশন ইচ্ছে করে না জানার বা ভান করার কোনো প্রশ্নই আসে না। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানই আজকে বলেছে 298 জন সংসদ সদস্য বা প্রাক্তন বর্তমান মন্ত্রী, আমাকে তো একটা তথ্য পেতে হবে, আমাকে একটা উপাত্ত পেতে হবে, আমাকে আপনি একটি তথ্য দিন, দেখুন আমি কাজ করছি কিনা। আপনি একটা নাম যদি বলে দেন, দুর্নীতি দমন কমিশন দেখেও না দেখার ভান করছে। এটা দুর্নীতি দমন কমিশন তথ্য উপাত্ত ছাড়া কোনো কাজ করতে পারে না। তার হাতের সামনে তথ্য থাকতে হবে, সেটা উনি যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে সে যদি অনুমোদন পায়, সে যদি মনে করে যে গ্রেভ একটা এরিয়া আছে, এখানে আমার ইনকোয়ারি করে দরকার, তখন আমি ইনকোয়ারি করব। ইনকোয়ারির সময় সবকিছু দেখে আমি একটা এফআইআর লঞ্চ করব। কিন্তু তার আগে আমার একটা স্যাটিসফ্যাকশন থাকতে হবে এখানে দুর্নীতি হয়েছে। আপনি সংবাদপত্র বিরাট আকারে কলাম দিয়ে লেখা হলো উনি দুর্নীতিবাজ, তার বেসিসে তো আমি আগাতে পারবো না। আমাকে আগাতে হলে তথ্য উপাত্ত লাগবে, স্পেসিফিক আমার এভিডেন্স লাগবে। সেটা যদি আমি কি করছি, আপনি ইতিমধ্যে রেজাল্ট পেয়েছেন, আমার তো অনেক বড় বড় সাফল্য আছে, আমি নাম বলতে চাচ্ছি না, যেহেতু নামটা বলে একটু বিপক্ষে হবে। অনেক বড় বড় সাফল্য আছে এবং দুর্নীতি দমন কমিশন কিভাবে কি পর্যায়ে এত শত শত লয়ারদেরকে ফেস করে আপনি এই পর্যায়ে আসছে, সেটা আপনি নিজেই দেখুন, একটু ভাবুন, একটু মূল্যায়ন করুন। খুব সাদা ভিত্তিতে আমাকে বায়াস করে নামার প্রতি যে কমিশন শুধু অপোজিশন ধরে রুলিং পার্টিকে টাচ করছে না, এই মানসিকতা থেকে বেরিয়ে আসে আপনি ইন্ডিপেন্ডেন্ট একটু অ্যাসেসমেন্ট করুন। কিন্তু কিন্তু অ্যাডভোকেট খুরশিদ আলম খান, কোনো খবরের কাগজে কোনো ব্যক্তির বিষয়ে কোনো খবর আসলে সেটাকে প্রাইমা ফেসি কেস ধরে নিয়ে দুর্নীতি দমন কমিশন কেন সেই অভিযোগ তদন্ত করবে না? হ্যাঁ, করছে তো। আপনার গ্যাসের মামলা হলো কি, আমরা পত্রিকার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে লিখলাম, বাংলাদেশ ব্যাংক ইনকোয়ারি করে আমাদেরকে রিপোর্ট দিল, পত্রিকার ভিত্তিতে আমরা সেই ইনকোয়ারি রিপোর্ট, পত্রিকার রিপোর্ট ধরে আমরা আগালাম, এখন একটা কেস লঞ্চ করলাম, এখন ট্রায়ালে আছে। ইউনিফেক্ট টু ইউ, ইউনিফেক্ট টু ইউ, কিন্তু এই তিনটা মালিকাও ব্যাংকের মামলা, এগুলো তো পত্রিকার রিপোর্টের ভিত্তিতে হয়েছে। এছাড়াও অনেক দৃষ্টান্ত আছে, আমি আপনাকে কয়টা দৃষ্টান্ত দিচ্ছি। আমার কথাটার অর্থ হলো আমাকে স্পেসিফিক তথ্য লাগবে। ফেক নিউজের উপর আমি করতে পারবো না। আপনি একটা নিউজ দেন, একটা তথ্য দিন, অবশ্যই আমি প্রস্তুত করবো, আমি আপনার কথা দিচ্ছি। কিন্তু যদি অন্তঃশাস্ত্র সংবাদ হয় সেটা আমি প্রস্তুত করতে পারবো। জনাব খুরশিদ আলম খান, আপনাকে ধন্যবাদ। জনাব কে এস মুর্শিদ, আমি আবার ব্যাংক এবং আর্থিক খাতের বিষয়ে ফিরে আসি। ব্যাংক এবং আর্থিক খাতে কোনটি আসলে ঠিক চলছে, কোনটি ঠিক চলছে না, বাংলাদেশ ব্যাংকের সেটি মনিটর করার কথা, সেটি গভর্ন করার কথা, এবং তাদের কাছে কিছু হিসাবও আছে আসলে কোন ব্যাংক কখন কোন হিসাবে বা কোন আর্থিক খাতে কখন কোন অনিয়মটি হচ্ছে। তারা কি সেই খবরগুলি বা সেই তথ্যগুলি বা সেই ডেটাগুলি দুর্নীতি দমন কমিশনের কাছে দিচ্ছে? আপনার কাছে কি মনে হয় যে ব্যাংক এবং আর্থিক খাতে আমরা বড় বড় দুর্নীতির কথা বলি বা অনিয়মের কথা বলি, কিন্তু সেটি তো প্রতিদিনের যে মনিটরিং তাতে তার ধরা পড়ার কথা, সেটি কি দুর্নীতি দমন কমিশনে পৌঁছাচ্ছে কিনা? না, দেখুন, ওনারা কতটুকু ইনফরমেশন শেয়ার করবেন আমি জানি না, কারণ আর্থিক খাতের যে ইনফরমেশনগুলো এগুলো স্বাভাবিকভাবেই এগুলো সেন্সিটিভ এবং কনফিডেন্সিয়াল থাকার কথা। তো কাজেই এখানে শেয়ার করার মতো আইনি ব্যবস্থা কি আছে সেটা আমার জানা নেই। তবে আমি আই সাসপেক্ট যে শেয়ার করাটা ইজি নাও হতে পারে, কারণ দিস ইজ লাইকলি টু বি হাইলি কনফিডেন্সিয়াল। কিন্তু তারপরেও যেটা বলা যেতে পারে যে প্রতীয়মান হয় যে দুর্নীতি হচ্ছে বিভিন্ন জায়গায়, ছোট হোক বড় হোক। এখন আরও যেটা প্রতীয়মান হয় যে সেটা হচ্ছে যে এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযানটা প্রায়শই থেমে যায়। অনেক সময় শুরু হয় জোরে সোরে, কিন্তু এটা গিয়ে আলটিমেটলি এটা কোনো সাফল্য আসে না। তো এখন কথা হচ্ছে যে আমরা কি তফাৎটা দেখি বাংলাদেশের সাথে, যদি আমরা উন্নত দেশের তুলনা করি, আমরা যেটা দেখব যে সব জায়গায় দুর্নীতি হচ্ছে। বাংলাদেশে যখন দুর্নীতি হয় অনেক সময়, হয়তো বেশিরভাগ সময় আমি জানি না, তবে অনেক সময় যেটা দেখা যায় যে যারা দুর্নীতিবাজ তাদের কিছু হয় না, তারা অনায়াসেই দুর্নীতি করেও চলে যেতে পারেন। কিন্তু উন্নত দেশে বা যেখানে শৃঙ্খলা একটু ভালো আমাদের তুলনায়, সেখানে যেটা দেখি একবার যদি কেউ ধরা পড়ে, সে যেই হোক না কেন, তাকে
পানিশমেন্ট ভোগ করতে হয়ই হয়, যেই হোক, কারা সাজা হোক বা ফাইন হোক, সেটা এমনকি সে যদি দেশের রাষ্ট্রনায়ক হয়। অ্যাডভোকেট খুরশিদ আলম খান বারবার স্পেসিফিক উদাহরণের কথা বলছিলেন, আপনি কি একটু বলবেন যে কোন ক্ষেত্রে আপনার কাছে এরকম মনে হচ্ছে যে দুর্নীতি করে যারা ধরাও পড়ছে তাদের আসলে সেই অর্থে সাজাও হচ্ছে না, এরকম কোন নাম বা উদাহরণ কি আপনি আমাদেরকে বলবেন একটু? আমরা জনাব খুরশিদ আলম খানের কাছে একটু জানতে চাইতাম যে মাই জব, আমি স্পেসিফিক ওনারা এটা নিয়ে সারাক্ষণ ডিল করছেন, আমি কি করে ওনাদেরকে নাম দেব? ওনারাই তো আমাদেরকে জানাবেন, তাই না? এটা হয় না। এটা আমরা সাধারণ মানুষ কি করে একটা অভিযোগ উত্থাপন করতে পারি? সেটা নয়, সেটা করারও কথা নয়। তবে যেটা হয়, যদি দুর্নীতি হয়, আমি ধরে নিচ্ছি যে কিছু দুর্নীতি হয়, যদি হয় সেটা তদন্ত কে করবেন, এটার আলটিমেটলি কি প্রসেসটা ফলো করা হবে, সেগুলো তাহলে আমাদের আবার ভালো করে দেখতে হবে। কারণ আমরা সাধারণ মানুষ কি চাই? আমরা চাই যে দুর্নীতিটা ডিটার্ড হোক, এটার এই যে ফ্রিকোয়েন্সি বলি বা এটার ম্যাগনিটিউড বলি, এটা কমে আসুক। এবং সাধারণ মানুষের ধারণা হচ্ছে যে সেটা কমে নাই। হ্যাঁ, আমি কিন্তু কমিশনকে এখানে কাঠগড়ায় বসাতে চাই না, বিকজ ওনারা একা তো এটা করতে পারবেন না। এটা আমি প্রথমেই বলেছি যে দে আর নট ফুললি ইকুইপড টু হ্যান্ডেল দিস। এটা সম্ভব না, এটা বিশাল একটা বিষয়, এখানে অনেক জিনিস জড়িত। এটার জন্য একটা ভালো কৌশল লাগবে, একটা শক্তিশালী কৌশল লাগবে, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনৈতিক ইচ্ছা। এবং তার সেটা ঠিক থাকলে পরে আমার মনে হয় প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আছে সেগুলো তখন আমাদেরকে একত্রিত করতে হবে, ফোকাস করতে হবে। অ্যান্ড কমিশনের কাজ হবে এটার একটা অ্যাজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার্স, ওনারা এককভাবে এই বিশাল এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করবেন, এটা আই ডু নট এক্সপেক্ট দেম, এন্ড আই ডোন্ট থিংক দে ক্যান টেল। জনাব মুর্শিদ, এই মুহূর্তে কি আপনি রাজনৈতিক ইচ্ছার কোনো অভাব দেখেন? আপনার কাছে কি মনে হয় যে এই সরকার যারা 10 বছর ধরে একই দল ক্ষমতায় আছে, তাদের রাজনৈতিক ইচ্ছার কোনো অভাব রয়েছে যে দুর্নীতি দমন করার ক্ষেত্রে? না, এই মুহূর্তের বিষয় না, কারণ আমাদের এই সমস্যাটা আজকে নতুন কিছু নয়, এটা পুরনো সমস্যা। কিন্তু আমাদের যেটা উচিত হবে না বলা যে এটা পুরনো সমস্যা, সব দেশেই আছে, কাজেই এটা কিছু করা যাবে না, বা এরকম একটা সুরে কথা বলাটা ঠিক হবে না। আমাদের বলতে হবে যে হ্যাঁ, সব দেশে আছে, এটা ঠিক, অনেক দেশে সাফল্য এসেছে, আমাদের দেশেও আসবে। আমরা এই বিষয়ে একেবারেই অত্যন্ত সংকল্পবদ্ধ, দৃঢ়। আমরা এই বিষয়টা হ্যান্ডেল করবই, এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করবই। দিস ইজ দ্য মেসেজ উই ওয়ান্ট টু হিয়ার। জনাব মুর্শিদ, আপনাকে ধন্যবাদ। জনাব খুরশিদ আলম খান, আমি আপনার কাছে শেষ প্রসঙ্গে নিয়ে আসতে চাই যে কোনো আমি যদি টিআইবির গবেষণার কথা বলি, তাদের মাঠ পর্যায়ে খানাতে কিছু গবেষণা এবং সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে উঠে আসা কিছু খবরের ভিত্তিতে আইন এবং বিচার বিভাগ, মানে প্রসিকিউশন এবং ট্রায়াল, দুটো ক্ষেত্রেই বিভিন্ন সময় দুর্নীতির কথা উঠে আসে। আমরা কি এইসব ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কোনো বড় সাফল্য বা বড় পরিকল্পনা দেখতে পাই, নাকি এরকম কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, না, থ্যাংক ইউ। টিআইবি রিপোর্টকে আমরা যথেষ্ট মূল্যায়ন করি, আমরা যথেষ্ট দাম দেই, এবং আমরা খুব গুরুত্ব সহকারে নিই। ওনারা কি করছে? ওনারা দুর্নীতির ইন্ডেক্স দেখাচ্ছে, আমার এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এত পার্সেন্ট। কিন্তু মুর্শিদ সাহেব যেটা করলেন, কনফিডেন্সিয়াল ম্যাটার্সগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব, এটা আমি মুর্শিদ সাহেবের জন্য ইনফরমেশন দিচ্ছি। আমাদের আইন বিধির একটা ব্যাখ্যা দিয়েছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, সেখানে বলা হয়েছে যত কনফিডেন্সিয়াল রিপোর্টই হোক, ইভেন কি ব্যাংকার্স বুক এভিডেন্স অ্যাক্টে যাই থাক, ব্যাংকের যে কোনো ডকুমেন্ট দুর্নীতি দমন কমিশন ইচ্ছা করলে ওটা তলব করতে পারে, তলবের ক্ষমতা আছে। এই বর্তমান অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্টের জাজমেন্ট আছে। কাজেই যতই গোপনীয় হোক, দুর্নীতি দমন কমিশন হ্যাভ দ্য জুরিসডিকশন, অনুসন্ধান করার আমার ক্ষমতা আছে, তদন্ত করার ক্ষমতা আছে, সেই বার আমার এখন নাই। ইভেন কি বিফোর লজিং এফআইআর, নিয়মিত মামলা রুজুর আগেও দুর্নীতি দমন কমিশন ক্রেডিবল এভিডেন্সের ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করতে পারে। এটা তার আইনি ব্যাখ্যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটি ব্যাখ্যা দিয়েছে। কাজেই যত কনফিডেন্সিয়াল হোক, আমরা মনে করি যদি আমরা ধরতে পারি সূত্রটা, অবশ্যই সে যত হাই প্রোফাইলই হোক, যত হাইলি কনফিডেন্সিয়াল হোক, আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো, ইনকোয়ারি করতে পারবো। এই আস্থা আমাদের উপর আপনি রাখতে পারেন।
আগামী মাসের ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আর ভোট হবে 31 মার্চের মধ্যে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ছাত্রদলের মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন এবং ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। জনাব নিজামুদ্দিন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ডাকসু নির্বাচনের জন্য তারা প্রস্তুত। আপনারা প্রশাসনকে কতটা প্রস্তুত দেখছেন? একই প্রশ্ন জনাব সাদ্দাম হোসেন আপনার কাছেও থাকবে। আমি প্রথমে জনাব নিজামুদ্দিন আপনাকে শুনে আসি। ডাকসু নির্বাচনের জন্য প্রশাসন কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন? ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি, ডাকসু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রস্তুতির বিষয়টি সেটি তো নিতান্তই কর্তৃপক্ষের ব্যাপার। আর বাংলাদেশের ইতিহাসে ৪৭ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়েছে মাত্র 7 বার। এটি অত্যন্ত দুঃখজনক। জাতীয়তাবাদী ছাত্রদল তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদের পক্ষে। সর্বশেষ 1990 সালের 6 জুন যে ডাকসু নির্বাচনটি হয়েছিল সেখানেও জাতীয়তাবাদী ছাত্রদলের একটা বিপুল অংশগ্রহণ ছিল এবং বিপুল জয়ী হয়েছিল। এমনকি সর্বশেষ ডাকসু নির্বাচনের সময় সারা বাংলাদেশের 119টি শিক্ষা প্রতিষ্ঠানে ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সরকারি কলেজগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদলের একটা বিশাল অর্জন আমাদের আছে। সুতরাং আমরা ছাত্রদল ডাকসু নির্বাচন সহ সকল নির্বাচনেরই পক্ষে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে বিগত 12 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কার্যক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারছে না। আমাদের নেতাকর্মীরা হলে থাকতে পারছেন না, অথচ তারা বৈধ স্টুডেন্ট, তাদের হলে একটি সিট আছে, তারা ক্লাস করতে পারছেন না, পরীক্ষা দিতে পারছেন না, এবং আর রাজনৈতিক কার্যক্রম তো করা যাচ্ছেই না। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের ব্যক্তিগত সম্পদে পরিণত করা হচ্ছে। যেমন এক্ষেত্রে আমার দুটি প্রশ্ন আছে। আপনি বলছিলেন যে জাতীয়তাবাদী দল সবসময় ডাকসু নির্বাচনের পক্ষে, কিন্তু ডাকসু নির্বাচনের পরপর জাতীয়তাবাদী দল আসলে ক্ষমতায় আসে। 1991 থেকে 96 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল, সেই সময় কোনো ডাকসু নির্বাচন হয়নি। 2001 থেকে 2006 মেয়াদেও কোনো নির্বাচন হয়নি। আমরা যেহেতু এখানে ছাত্রলীগের, বা আপনি যে ইঙ্গিত করলেন যে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের জায়গায় পরিণত হয়েছে বা সম্পদে পরিণত হয়েছে, আপনি কি স্পেসিফিক কোনো নাম বলবেন যে কোন ছাত্র দলের কোন নেতা আসলে বৈধ সিট এবং হল থাকা সত্ত্বেও হলে থাকতে পারছেন না? তাহলে আমরা বিষয়টি নিয়ে সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইতাম। ধন্যবাদ জানাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত একজন স্টুডেন্ট, এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। আমি অনার্স মাস্টার্সের যেই সময় আমার দ্বারা হলে থাকা সম্ভব হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজেও 2 বার আহত হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক কর্মসূচি থেকে গ্রেপ্তার হয়েছি। এটা তো আমার একটা ছোট্ট ঘটনা। আমার ছাত্র সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক কার্যক্রমে গেলেই তাদেরকে গ্রেপ্তার করে নাশকতা সৃষ্টিকারী বলে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। এরকম শত শত অভিযোগ আছে, আমরা দিতে পারবো। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব নিজামুদ্দিন। সাদ্দাম হোসেন আছেন আমাদের সঙ্গে। জনাব সাদ্দাম হোসেন, ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা প্রস্তুত বলছে। এই প্রস্তুতি নিয়ে ছাত্রদলের যিনি নেতা আছেন আমাদের সঙ্গে, তিনি বলছেন যে আসলে গত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র হওয়া সত্ত্বেও হলে থাকা যাচ্ছে না, তিনি নিজেও থাকতে পারছেন না, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে আপনি আসলে কি বলবেন জনাব সাদ্দাম হোসেন? আসলে ছাত্রদলের নিজস্ব যে সীমাবদ্ধতা রয়েছে সেটা নিয়ে ছাত্রলীগকে দোষারোপ করা তাদের একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি তাদের এই প্রবণতাকে বলা যায় নেসেসারি ইনভেনশন অফ অ্যানিমোসিটি। নিজের যে কোনো দুর্বলতাকে ঢাকতে প্রতিপক্ষকে দোষারোপ করা, এটি তাদের নিজেদের দুর্বলতার প্রতিরোধের জন্য একটি ঢাল হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন যে 1 জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজকে তিনি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সহাবস্থান নেই। ধরে নিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সহাবস্থান নেই, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তো গণতান্ত্রিক সহাবস্থান রয়েছে। আজকে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কোনো কর্মসূচি পালিত হয় না। তাদের দলের যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রদল নেতা রিজভী আহমেদ উল্লেখ করেছেন যে ছাত্রদলের নেতাদের দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনেও নয়াপল্টনের কার্যালয় তাদের খুঁজে পাওয়া যায়নি। তাহলে তার কাছে আমার প্রশ্ন, নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে কি গণতান্ত্রিক অবস্থান নেই? না, সেটি আলাদা প্রশ্ন সাদ্দাম হোসেন। আমি একদম স্পেসিফিক জানতে চাইছি যে ছাত্রদলের নেতারা যদি বিশ্ববিদ্যালয়, সাদ্দাম হোসেন, ছাত্রদলের নেতারা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে থাকেন, তারা বিশ্ববিদ্যালয় হলে থাকতে পারছেন কিনা, তারা কোন কর্মসূচি পালন করবেন বা করবেন না, সেটি তাদের সংগঠনের সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া সত্ত্বেও, হলের নিয়মিত ছাত্র হওয়া সত্ত্বেও, নিবন্ধিত ছাত্র হওয়া সত্ত্বেও তারা হলে থাকতে পারছেন কি পারছেন না?
আমি কথাটি এ কারণেই বললাম যে তারা ছাত্রলীগকে ইঙ্গিত করে বলল যে তারা তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে পারে না। তারা একটি উদাহরণ দেখাক যে ছাত্রদল এই কর্মসূচি পালন করতে গেছে এবং ছাত্রদল সেখানে সংঘাতের শিকার হয়েছে। কর্মসূচি ঘোষণা করবে না, বিশ্ববিদ্যালয়ে যাবে না, আর বলবে যে ছাত্রলীগ বাধা দেয়, এটা আমরা মনে করি যে এই ধরনের প্রপাগান্ডা সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য না। আপনি কি এমনিতে জনাব নিজামুদ্দিনকে চেনেন? মানে তিনি বলছে যে তিনিও থাকতে পারেন নাই, তাকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে, মারধর করা হয়েছে এবং তিনি থাকতে পারেননি, মানে এই বিষয়টি কি আপনার জানা আছে কিনা? তিনি নিজেও বললেন যে তিনি এমফিলের শিক্ষার্থী। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক চরিত্র, সেখানে শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সের নিয়মিত শিক্ষার্থীরাই সেখানে অবস্থান করে। আমি ছাত্রদলের কাছে আহ্বান জানাবো, আপনারা ছাত্রদলের নেতৃত্ব শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এভাবে ছাত্রদলের নেতৃত্ব অছাত্রদের হাতে তুলে দেবেন আর বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক সহাবস্থান চাবেন, এটা ছাত্রদলের দিক থেকে আমি মনে করবো যে তাদের মধ্যে একটা, সংগঠনের মধ্যে এমন একটা অবস্থা এসেছে যে কমন সেন্স ইজ দ্য মোস্ট আনকমন থিং। তারা ছাত্রদলের নেতৃত্ব অছাত্রদের হাতে তুলে দিবে আর বিশ্ববিদ্যালয়ে। আমি মেনে নিলাম এমফিল ছাত্র অবস্থায় তার হয়তো বিশ্ববিদ্যালয়ে থাকার কথা না, কিন্তু তিনি বলছিলেন যে তিনি যখন অনার্স পড়ছিলেন, মাস্টার্স পড়ছিলেন, তখনও তিনি থাকতে পারেন নাই। সেই বিষয়টি আপনার জানা আছে কিনা? তিনি তার কথা বলছেন। আজকে বিশ্ববিদ্যালয়ের কে কোন হলে থাকবে সেটি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় এবং বিশ্ববিদ্যালয়ের মালিকানা ছাত্রলীগেরও নয়, বিশ্ববিদ্যালয়ের মালিকানা সাধারণ শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। আজকে সিট বরাদ্দ থেকে আনুষঙ্গিক সমস্ত বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়। ছাত্রলীগ সংগঠন হিসেবে সেখানে শক্তিশালী, সাধারণ শিক্ষার্থীদের ভালোবাসার শক্তিতে আমরা বলিয়ান। এখন তাদের কর্মী সংকট যদি থেকে থাকে, তারা যদি নির্দিষ্ট হলে না যায়, নির্দিষ্ট হলের নিয়ম পূরণ না করে, সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। আজকে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, ক্লাসে উপস্থিতির বিষয়ে হালনাগাদের তথ্য রয়েছে। আজকে হলগুলোতে কারা অবস্থান করতে পারবে, কিসের মাধ্যমে সিট বন্টন হয়, সেটিও প্রশাসন নির্ধারণ করে। ছাত্রলীগ এখানে সংগঠন প্রশাসনের মালিকানা নিয়ে বসে নেই যে আমরা নির্ধারণ করব ছাত্রদল এখানে। সাদ্দাম হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়টি জনাব নিজামুদ্দিনকে জানতে চাইবো যে জনাব নিজামুদ্দিন, সাদ্দাম হোসেন স্পষ্ট বললেন যে ছাত্র দলের যদি বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে না পারার মতো কোনো ঘটনা ঘটে, সেটি আসলে ছাত্র দলের সাংগঠনিক দুর্বলতা, তাদের কর্মী সংকট এবং আরো অন্যান্য বিষয় কিছু, এবং সেটির জন্য ছাত্রলীগকে বা কোনো সংগঠনকে আসলে কোনো দোষ চাপানো যাবে না। জনাব নিজামুদ্দিন, আমি একটু যোগ করতে চাই, সর্বশেষ 30 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া ধানের শীষের পক্ষে ভোট দিতে গিয়েছিলেন ক্যাম্পাসে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছাত্রদলের নেতা মেহেদি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, এই দুইজনকেও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের দিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহত করা হয়েছে। তারা কি হলে থাকতেন? জনাব নিজামুদ্দিন, তারা কি হলে থাকতেন? হলে থাকতে পারেন না। মেহেদি করে যে ছাত্রদলের নেতা আমাদের, সে 2য় বর্ষের ছাত্র, সে হলে থাকতে পারে না, বাইরে থাকে। এমনকি এরকম শত শত অভিযোগ আমাদের আছে। এখন আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনের, অতীতেও ডাকসু নির্বাচনের পক্ষে ছিল। আপনি বলেছেন বিএনপির সময় বিএনপি কেন উদ্যোগ নিল না? 1994 এবং 1995 সালে এমাজউদ্দিন আহমেদ সাহেব যখন বিসি ছিলেন, তখন 2বার তিনি ডাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছিলেন, তখনও ছাত্রলীগের বিরোধিতার কারণে হয়নি। এবং 1996 সালেও একে আজাদ চৌধুরী সাহেব কয়েকবার উদ্যোগ নিলেও উনি ইলেকশনটি দিতে পারেননি। এমনকি সর্বশেষ 2005 সালে SM ফায়েজ সাহেবও নির্বাচনের উদ্যোগ নিয়েছিলেন, ছাত্রলীগের বিরোধিতার কারণেই বারবার হয়নি। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা অবশ্যই ডাকসু নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এইরকম একটি ডাকসু নির্বাচনে আমরা অংশ নিতে চাই না। আমাদের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর, শুধু ছাত্রদল নয়, আমি চাই সকল ছাত্র সংগঠনের সহাবস্থানকে নিশ্চিত করা হোক, রাজনৈতিক কার্যক্রম যাতে স্বাভাবিক। সেই সহাবস্থান নিশ্চিত করতে কি করতে হবে সেটি যদি আপনি একটু বলেন। সহাবস্থান নিশ্চিত করতে মানে, যদি এখন বিএনপি সমর্থিত ছাত্র দলের ছাত্ররা যদি হলে থাকতে না আসে, সেই ক্ষেত্রে কি করা যাবে? না আসার ব্যাপারটা, আমরা তো না আসবো কেন, এটা তো আমাদের অধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টের তার ঠিকানা ঢাকা বিশ্ববিদ্যালয়, সে কেন বাইরে থাকবে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। কি করলে সে নিশ্চিত হতে পারবে যে সে থাকবে এখানে? জি, কি করলে, মানে প্রশাসনকে সেক্ষেত্রে কি করতে হবে? প্রশাসনকে সেই নিশ্চয়তা দিতে হবে, তার সিকিউরিটি দিতে হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতাকে যদি এই প্রক্টোরিয়াল টিমের সহযোগিতা নিয়ে পরীক্ষা দিতে যাওয়া হয়, এরকম পরিবেশে ডাকসু নির্বাচন হলে সেই নির্বাচন তো খুব প্রশ্নবোধক ব্যাপার হয়ে দাঁড়াবে। জনাব নিজামুদ্দিন, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমি আবার একটু জনাব সাদ্দাম হোসেন আপনার কাছে ফিরতে চাই। সাদ্দাম হোসেন, আপনি এই বিষয়ে আপনার মতামত একটু আমাদের জানাবেন, যে আসলে ছাত্রদল করলে হলে থাকতে পারছে না, সেকেন্ড ইয়ার বা তার অন্য ইয়ারের 2-3 জনের কথা তিনি বললেন, এরকম আরো অনেক কেস আছে তার কথা বললেন। পরীক্ষা দিতে গেলে প্রক্টোরিয়াল ডিফেন্স নিয়ে তাকে পরীক্ষা দিতে যেতে হয়, সেই ব্যাপারগুলিতে আপনার জানা আছে কিনা? এ ধরনের কোনো দৃষ্টান্ত আমার কাছে জানা নেই।
আজকে সকল সংগঠনের কর্মীরাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে, ছাত্র ইউনিয়ন, ফ্রন্ট, ফেডারেশনের কর্মীরা অবস্থান করছে। ছাত্রদলের কর্মীরা কী কারণে তারা অবস্থান করতে পারছে না সেই প্রশ্ন তাদের কাছেই জানতে চাইতে হবে। এবং আমি ছাত্রদলের কাছে আহ্বান জানাবো, আপনারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করুন। ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেই আপনারা যদি মনে করেন যে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আপনাদের রয়েছে, সেখানে আমাদের প্রমাণ করুন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন নিজেদের প্রতিযোগিতার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখতে পারি না। সবাইকে সমঝোতামূলক পরিবেশ নিয়ে এগিয়ে আসতে হবে। কিন্তু জনাব সাদ্দাম হোসেন, আপনি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আপনি কি এই নিশ্চয়তা দিবেন কিনা যে আজ থেকে যদি ছাত্র দলের বা অন্য যে কোনো ছাত্র সংগঠনের, ছাত্রলীগ ছাড়া অন্য যে কোনো ছাত্র সংগঠনের তার যদি বৈধ ছাত্রত্ব থাকে, হলে যদি তার একটি নির্দিষ্ট সিট থাকে, সে হলে এসে থাকলে তার জীবন বা অন্য কোনো বিষয়ে তার কোনো নিরাপত্তা বিঘ্নিত হবে না, সেটি কি আপনি আমি বলতে বিশ্ববিদ্যালয়ের পারছেন? মালিক নই যে কে হলে থাকতে পারবে কে হলে থাকতে পারবে না সেটি আমরা নির্ধারণ না, আপনার করব। বিশ্ববিদ্যালয়ের মালিক হতে হবে না সাদ্দাম হোসেন। আমি যেটি বলতে চাইছি যে তিনি কোনো আক্রমণের শিকার হবেন না, সেই নিশ্চয়তা কি আপনি দিতে পারবেন কিনা? আপনি বলছিলেন যে ছাত্রলীগ এখন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে শক্তিশালী দল, সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের ভালোবাসা রয়েছে ছাত্রলীগের প্রতি, সেই জায়গা থেকে আমি জানতে চাইছিলাম যে সেটি আপনি বলতে পারবেন কিনা। আপনি ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের সকল সংগঠনই কিন্তু ক্রিয়াশীল রয়েছে। সকল সংগঠনই নির্বিবাদে তাদের কর্মসূচি চালাচ্ছে, হলগুলোতে যাচ্ছে, তারা তাদের প্রচার আদর্শ নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। ইউনিয়ন, ফ্রন্ট, ফেডারেশন যদি যেতে পারে, ছাত্রদল কেন যেতে পারবে না? আমরা যেটা বারবার বলার চেষ্টা করি, ক্ষমতাসীন ছাত্র সংগঠন এই টার্মটার সঙ্গে আমরা একমত নই। আমরা একটি ছাত্রলীগ ছাত্র সংগঠন, ছাত্রদল একটি ছাত্র সংগঠন, তারা শিক্ষার্থীদের কাছে যাবে, হলে থাকবে, এটি তো আমাদেরও প্রত্যাশা। না, কেন যেতে পারবে না প্রশ্নটি না করে আমি প্রশ্ন করছি যে গেলে তাদের কোনো সমস্যা হবে কিনা। তাদের নিজেদের গ্রুপিং বা দ্বন্দ্বের কারণে যদি সংঘাত তৈরি হয়, সেই দায় আমরা নিতে পারবো না। তবে আমরা এটুকু বলতে পারি, ছাত্রলীগ কোনো অবস্থাতেই গণতান্ত্রিক সহাবস্থানের বিপক্ষে নয়। আমরা ছাত্রদলকে গণতান্ত্রিকভাবেই মোকাবেলা করতে চাই। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে, তাদের আদর্শিক অঙ্গীকারের সঙ্গে সাথে নিয়েই তাদেরকে প্রতিযোগিতামূলক শুভ কাজের প্রতিযোগিতায় ছাত্রদলের সঙ্গে লিপ্ত হতে চাই। হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স বাবদ পাওনা প্রায় 100 কোটি টাকা উদ্ধারে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনসুফ। জনাব আনম মনসুফ, 100 কোটি টাকা উদ্ধারের যে অভিযান আপনারা চালাচ্ছেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু আমার প্রশ্ন, 100 কোটি টাকা যে বকেয়া হয়ে গেল, 100 কোটি টাকা যে আসলে হোল্ডিং ট্যাক্স বা ট্রেড লাইসেন্স বাবদ পাওনা আপনারা পান নাই, সেটি কি করে হতে পারলো? মানে কার গাফলতিতে বা কার দুর্বলতায়, কার অবহেলায়, কার নির্লিপ্ততায় এই টাকা জমাট হয়ে 100 কোটি টাকা বকেয়া হতে পারলো? জনাব মনসুফ। জি, আসলে 2002 সালে সিলেট পৌরসভা থেকে সিলেট সিটি কর্পোরেশন 2002 সালে 18 জুলাই উন্নীত হয়। আর এই বকেয়া যেটা আছে 100 কোটি টাকা, এটা প্রায় 25-26 বছর, 28 বছর যাবৎ অনেক নগরীর লোক, ট্যাক্স হোল্ডারগণ ট্যাক্স, পানির বিল বা ট্রেড লাইসেন্স করেন নাই বা হোল্ডিং ট্যাক্স প্রদান করেন নাই, যার জন্য বিপুল পরিমাণ বকেয়া হয়েছে। এই বকেয়া উদ্ধার আসলে বর্তমান মেয়র মহোদয় অত্যন্ত পরিশ্রম এবং নিরলস চেষ্টা করে যাচ্ছেন যাতে বিপুল পরিমাণ অর্থ আদায় করে সিটি কর্পোরেশনের উন্নয়ন, নিজস্ব তহবিলের মাধ্যমে উন্নয়ন করা যায় এবং সিটি কর্পোরেশনের জনসাধারণকে জীবনযাত্রার মান উন্নয়নে করা যায়। দীর্ঘদিন যাবৎ জনসাধারণ এই ট্যাক্স, পানির বিল, হোল্ডিং ট্যাক্স প্রদান না করায় এই বিপুল পরিমাণ বকেয়ার সৃষ্টি হয়েছে। জনাব মনসুফ, আমি যদি একটি ঐকিক নিয়ম বা একটি পাটিগণিত করি, যে পাটিগণিতটি হচ্ছে যে আপনারা 7 দিনে উদ্ধার করেছেন 28 লাখ টাকা, অর্থাৎ 1 মাসে আপনারা উদ্ধার করবেন হচ্ছে 1 কোটি টাকা। 100 কোটি টাকা উদ্ধার করতে আপনাদের লাগবে হচ্ছে 100 মাস, 8 বছর আমরা বলতে পারি। সেটি কি একটি প্র্যাকটিক্যাল কোনো সিনারিও? তার মানে আমরা বুঝতে পারছি যে 100 কোটি টাকার বেশিরভাগই, আসলে বেশিরভাগ আমি যদি বলি 90% বেশি আসলে আনরিয়েলাইজড থেকে যাবে। ব্যাপারটা কি এরকম? না, আসলে শুরু হয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং জনগণও এতে সাড়া দিচ্ছেন। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে 26 বছর 28 বছর যাবৎ দেন নাই, কিন্তু এখন দিচ্ছেন। আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, আদায়ের হার বাড়তে থাকবে।
হয়তো 100% না হলেও আমরা চেষ্টা করবো 50% 60% আদায় করার জন্য। আপনারা 2 মাসের টার্গেট নিয়েছেন, 2 মাসে এই হারে টাকা আদায় হলে 2 মাসে 2 কোটি টাকা আদায় হবে। না, আমরা তো আদায় বাড়তে থাকবে। আমরা প্রথমে আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করতেছি এবং পাশাপাশি সাথে সাথে অনেকেই দিয়ে দিচ্ছেন, এবং যত দিন যাবেন প্রতিদিনই আদায়ের পরিমাণ বাড়বে আশা করি আমরা। এতে প্রায় 50-60 কোটি টাকা আমরা আদায় করতে পারবো একটি তো আছে হচ্ছে যদি যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা আপনার বক্তব্য থেকে আমরা জানি যে সিটি কর্পোরেশনের মূল আয়ের একটি খাত হচ্ছে হোল্ডিং ট্যাক্স। এই খাতে বকেয়ার পরিমাণ প্রায় 67 কোটি টাকা। আমরা কি মানে এরকম কেউ কি আছেন যার কাছে আসলে যে একটি প্রতিষ্ঠান বা একটি লোকের কাছে বা কয়েকজন লোকের কাছে বা কয়েকটি প্রতিষ্ঠানের কাছে এর সিংহভাগ আটকে আছে, এরকম কোনো কেউ কি রয়েছেন? আছে, অনেকেই আছেন, তাদেরকে আমরা ওই তাগিদা দিচ্ছি এবং তারাও বলছেন যে দিয়ে দিবেন। জনাব মনসুফ, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।